শোভাবাজার রাজবাড়ির পুজোর সাথে মিশে আছে ইতিহাস, সংস্কৃতি ও বনেদিয়ানা। কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজো বলতে প্রথমেই যে নামটি মনে আসে তা হল উত্তর কলকাতার শোভাবাজার রাজবাড়ি। কলকাতার প্রথম দুর্গোৎসবের সূচনা ঘটেছিল রাজা নবকৃষ্ণদেবের এই বাড়ি থেকে, যা শোভাবাজার রাজবাড়ি নামেই অধিক জনপ্রিয়। শহরের থিম পুজোর মধ্যেও এই বাড়ির আয়োজনে থাকে আবহমান কাল ধরে চলে আসা নিষ্ঠা, ভক্তি ও সাবেকিয়ানা। তাই আজও বহু কলকাতাবাসীর কাছে শোভাবাজার রাজবাড়ির পুজো না দেখলে পুজো পরিক্রমা অসম্পূর্ণ থেকে যায়। চলুন এবার তাহলে দেখে নিই সেই ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির পুজো। শোভাবাজার রাজবাড়িতে একটি নয়, দুটি আলাদা আলাদা পুজো হয়ে থাকে। নবকৃষ্ণদেব স্ট্রিটের দুদিকে দুটো আলাদা রাজবাড়ি, একটি বড় বাড়ির পুজো এবং অপরটি হলো ছোট বাড়ি বা গোপীনাথ বাড়ির পুজো। এখন আমরা দেখছি বড় তরফে বা বাগওয়ালা বাড়ির পুজো, যেটি যতীন্দ্রমোহন অ্যাভিনিউ থেকে রাজা নবকৃষ্ণ স্ট্রিটে ঢুকে বাহাতে পড়বে। এই বাড়ি নির্মাণ করেন রাজা নবকৃষ্ণদেব, যিনি একজন সাধারণ কর্মচারী থেকে হয়ে উঠেছিলেন রাজ বাহাদুর নবকৃষ্ণ দেব। শোভাবাজার রাজবাড়ি যেখানে শুরু হয়েছিল কলকাতার প্রথম পারিবারিক দুর্গাপূজা, বলা যেতে পারে বনেদি বাড়ির পূজার ক্ষেত্রে এই বাড়ি থেকে দুর্গাপূজা বা দুর্গোৎসবের সূচনা ঘটে। বলা হয়ে থাকে এই বাড়িতে মা দুর্গা বাইরে নাচ দেখতে আসতেন। সেই ঐতিহাসিক শোভাবাজার রাজবাড়ি যে দুর্গাপূজার সূচনা হয়েছিল 1757 সালে পলাশী যুদ্ধের পরে, এবং আরও উল্লেখযোগ্য পলাশী যুদ্ধের জয়লাভের কারণেই এই দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল। সে কারণে এই বাড়ির পুজোকে রূপালী পুজো বলা হয়ে থাকে। 1757 সালে জুলাই মাসে পলাশী যুদ্ধ থামল। ইংরেজরা চাইল এর একটা গ্র্যান্ড সেলিব্রেশন করতে। যাবতীয় আয়োজনের ভার পড়ল ক্লাইভ সাহেবের বিশ্বস্ত মুন্সি নবকৃষ্ণ দেবের উপর। কিছুদিন বাদেই দুর্গাপুজো। শোভাবাজার রাজবাড়িতে নিমেষেই করে উঠল ঠাকুর দালান। আয়োজন হলো মা দুর্গার আবাহনের। আগমন ঘটল বহু গণ্যমান্য মানুষের। এলেন লর্ড ক্লাইভও। সাহেবদের মনোরঞ্জনের জন্য পানভোজনের ব্যবস্থার সাথে থাকত নাচ গানের আসর। এমনকি লখনৌ থেকে নিয়ে আসা হতো নামকরা বাইজিদের। এসব সত্ত্বেও পূজা পদ্ধতি কিন্তু চলত শাস্ত্রমতেই, সম্পূর্ণ নিয়ম নিষ্ঠার সাথে। এখানে দুর্গা নবমীর ঠিক আগের নবমীতে বোধন হয়। বোধনের দিন থেকে প্রতিদিন কয়েকজন ব্রাহ্মণ পণ্ডিত চণ্ডী, রামায়ণ ও অন্যান্য শাস্ত্র পাঠ করেন। সপ্তমীর সকালে একটা রূপোর ছাতা মাথায় নব্য পত্রিকাকে বাগবাজার ঘাটে স্নান করাতে নিয়ে যাওয়া হয়। এখানে মায়ের মূর্তি সাবেকি ধারায় এক চালার। চালচিত্র ও প্রতিটি মূর্তির আলাদা মাপ ও ছাঁচ রয়েছে। এখানে দেবীর বাহন সিংহকে দেখতে অনেকটা ঘোড়ার মতো। রূপলি জরির সাজে সাজানো হয় দেবী মা ও তার সন্তানদের। একসময় জার্মানি থেকে রূপোর সাজ ঠাকুরের জন্য আনানো হতো এবং তা আসতো ডাক মারফত। তা থেকেই ডাকের সাজ শব্দ বন্ধের সূত্রপাত। এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে একটি ঐতিহাসিক ঘটনা। 1897 সালে 28শে ফেব্রুয়ারি সেদিন এই ঠাকুর দালানে 5000-এরও বেশি মানুষের ভিড় উপচে পড়েছিল। কারণ সংবর্ধনা দেয়া হবে বিশ্ব বরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে। তার কয়েকদিন আগেই শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা দিয়ে বিশ্ব জয় করে জন্মভূমিতে ফিরেছেন তিনি।
সেই সভায় উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। সে কারণে এখানে দেখতে পাচ্ছি বৃন্দাবনদের এই মূর্তিটি রাখা হয়েছে, সেই অবিস্মরণীয় ঘটনাকে স্মরণে রেখে। এবার জেনে নেওয়া যাক এই বাড়িতে দুটো পুজো কেন হয়। 36 বছর পর্যন্ত রাজা নবকৃষ্ণদেবের কোনো সন্তান না হওয়ায় বংশরক্ষার জন্য তিনি দাদার ছেলে গোপীমোহনকে দত্তক নেন। এরপর 13 বছর বাদে রাজার পঞ্চম রানী জন্ম দিলেন পুত্র রাজকৃষ্ণের। পণ্ডিতেরা গণনা করে বললেন রাজকুমারের পক্ষে উত্তরের বাড়ি মঙ্গলজনক নয়। এমন বিধান শুনে রাজা নবকৃষ্ণদেব দক্ষিণে গড়ে তুললেন আরও একটি ঠাকুর দালান সমেত 6 মহলা বাড়ি। প্রথমে উত্তর দিকের বাড়িতে রাজা নবকৃষ্ণদেব দুর্গাপূজা শুরু করেছিলেন। পরে দক্ষিণের বাড়িতেও 1790 সাল থেকে চালু করেন দুর্গাপূজা। এই কারণেই দুটি পৃথক বাড়িতে পৃথক পৃথক পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। শোভাবাজারের এই দেব পরিবার বৈষ্ণব ধর্মমতে বিশ্বাসী। এখানে পুজোর সময় অন্নভোগের চল নেই। বাড়িতেই পুজোর দিন ভিয়েন বসিয়ে তৈরি হয় বিভিন্ন ভাজা ও শুকনো খাবার, যেমন সিঙ্গারা, কচুরি, গজা, নিমকি, জিলেপি, পান্তুয়া ইত্যাদি। একটা সময় দুর্গাপুজোয় পশু বলির রীতি ছিল, কিন্তু শোনা যায় সেই প্রথা বন্ধ করেছিলেন রাধাকান্ত দেব। বলির আগে ভীত ছাগল শিশু রাধাকান্তের পায়ের নিচে আশ্রয় নেন। এই ঘটনায় রাধাকান্ত দেব সিদ্ধান্ত নেন আশ্রিতকে তিনি কোনোভাবেই হত্যা করতে পারবেন না। সেই সময় শাস্ত্রকার এবং পণ্ডিতেরা বিষয়টির প্রবল বিরোধিতা করলেও রাজার সিদ্ধান্তের কোনো পরিবর্তন ঘটেনি। এখান থেকে বেরিয়ে আমরা এগোলাম ছোট তরফ বা গোপীনাথ বাড়ি ঘুরে দেখতে, কিন্তু দরজা বন্ধ থাকায় দেখা হয়ে উঠল না। আজকের পর্ব এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ।